দর্শক, এবারে বিস্তারিত খবরে আপনাদের নিয়ে যাচ্ছি। ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে পরিস্থিতি দেখে তারপর বিবেচনা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফোন আলাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে এই আহ্বান জানান তিনি। সে সময় মোদী সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার বিষয়টি উত্থাপন করলে ডক্টর ইউনূস তাকে জানান তার সরকার দেশের প্রতিটি নাগরিককে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বলেন সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবেদন অতিরঞ্জিত করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টও দিয়েছেন নরেন্দ্র মোদী। ফোন আলাপে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে ভারতের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। আন্দোলনে চিকিৎসকদের পাশাপাশি যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। শুক্রবার দোষীদের শাস্তির দাবিতে রাজপথে নামেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভের জেরে সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিজেপি নেতাকর্মীদের। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এদিকে আরজিকর হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গেল ৯ আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার হলে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় খুনিদের শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গে ওঠে প্রতিবাদের ঝড়। কর্মবিরতি সহ নানা কর্মসূচি চলছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন হাসপাতালে। রাশিয়ার কুরস্ক অঞ্চলের সুদঝা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনের সেনারা। অঞ্চলটিতে প্রায় ৫,০০০ রুশ নাগরিকের বসবাস এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে বলে দাবি কিয়েভের। গেল সপ্তাহে আকস্মিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ১,১৫০ কিলোমিটার অঞ্চল এবং ৮২টি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে তারা। শহরটিতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর একটি প্রশাসনিক অফিসও স্থাপন করা হয়েছে। আকস্মিক হামলার কারণে রাশিয়ার কুরস্ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। এক সপ্তাহ পার হলেও ইউক্রেনীয় বাহিনীকে থামাতে হিমশিম খাচ্ছে রুশ সেনারা। গাজায় গণহত্যায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪০,০০০। নির্বিচারে হামলা থেকে বাদ যাচ্ছে না পশ্চিম তীরও। এদিকে দোহায় যুদ্ধবিরতি আলোচনার নামে সময় ক্ষেপণ করছে ইসরায়েল, দিচ্ছে নতুন সব শর্ত। হাহাকার আর্তনাদের আরও একটি নির্মম সকাল দেখল গাজাবাসী। রাতভর জাবালিয়া আর উত্তর গাজায় বিমান হামলা চালায় দখলদাররা। এতে শিশুসহ প্রাণ গেছে বেশ কয়েকজনের। তাণ্ডব চলেছে নুসেরাত ও রাফাতেও। মৃত্যু এখন আর আমাদের নাড়া দেয় না। সেই যে যুদ্ধ শুরু হয়েছে এরপর আর কোনো বিশ্রাম নেই। একের পর এক কবর খুঁড়েই যাচ্ছি। আজও ৬০ থেকে ৭০টি কবর খুঁড়েছি। আমরা পুরোপুরি ধ্বংস হয়ে গেছি। পশ্চিম তীরেও ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফের হামলায় প্রাণ গেছে এক ফিলিস্তিনির। জিদ গ্রামে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে তুলে নিয়ে গেছে জায়নবাদী সেনারা। এমন আগ্রাসনের মাঝেই কাতারের দোহায় আবারও শুরু হয়েছে যুদ্ধবিরতির আলোচনা। গেল মে মাসে বাইডেনের প্রস্তাবিত পরিকল্পনা নিয়েই আলোচনায় বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে ইসরায়েলের নতুন সব শর্তের বিপরীতে হামাস নিজ অবস্থানে অনড় থাকায় দ্রুতই সমাধান দেখছেন না মধ্যস্থতাকারী দেশগুলো। যুদ্ধবিরতির এমন বিলম্বে কমলা হ্যারিসকে দোষারোপ করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি ইসরায়েলের হাত বেঁধে রেখে মুখে যুদ্ধবিরতির দাবি করছেন কমলা হ্যারিস। গেল ১ আগস্ট আইডিএফ দাবি করে গাজায় বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ। তবে ২ সপ্তাহ পর গোষ্ঠীটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলছেন মোহাম্মদ দেইফ ভালো আছেন, সুস্থ আছেন। এদিকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের একটি স্থল ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। জানায় এই ঘাঁটি থেকেই জাহাজে হামলা চালানো হতো। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ৩ জনের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসজনিত রোগ এমপক্স বা মাঙ্কিপক্স। সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন তারা। ইউরোপের দেশ সুইডেনেও একজন রোগী শনাক্ত হয়েছে। দেশটির জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা জানিয়েছে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণের ঘটনা এবারই প্রথম। এরই মধ্যে আফ্রিকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে শুরু করেছে রোগটি। চলতি বছর মহাদেশটিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০০ জনের। শুধু কঙ্গোতেই এই রোগে প্রাণহানি ৪৫০। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে পেতং তাং সিনাওয়াত্রাকে বেছে নিয়েছে দেশটির পার্লামেন্ট। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে।
শুক্রবার পার্লামেন্টে আইন প্রণেতাদের ভোটাভুটিতে তার পক্ষে ভোট পড়ে 319টি এবং বিপক্ষে ভোট দেন 145 জন। 37 বছর বয়সী পেতং তার্ন থাইল্যান্ডের সবচেয়ে কম বয়সের প্রধানমন্ত্রী। এর আগে বুধবার সাবেক প্রধানমন্ত্রী থ্রেসা থাভিসিন সাংবিধানিক আদালতে পদচ্যুত হন। অভিযোগ ছিল দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত এক আইনজীবীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। পেতং তার্ন এবং থাভিসিন দুজনই ফেউ থাই পার্টির নেতা। আফগানিস্তানে তালেবান শাসনের 3 বছর। 2021 সালে ক্ষমতা দখলের পর দেশটিতে ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক সব দিকেই পরিবর্তন এনেছে তালেবানরা। কমেছে দুর্নীতি এবং বেড়েছে কর সংগ্রহ। অর্থনীতির চাকা চলছে খুব ধীর গতিতে, কিন্তু তারপরও বেড়েছে মুদ্রা বিনিময় মূল্য। তালেবান শাসনামলে নারী অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর। 2021 সালের 15 আগস্ট, প্রায় 2 দশক পর আবারও আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় তালেবান। তালেবান শাসনের 3 বছর পূর্তির সময়কালে নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেশটির অর্থনীতি একরকম স্থবির। 2023 সালেও দেশটির জিডিপির 30% এসেছে বিদেশি সহায়তা থেকে। সুদের লেনদেন নিষিদ্ধ হওয়ায় ব্যাংকগুলোও ঋণ দিতে পারে না। আন্তর্জাতিক মহলে স্বীকৃত না হওয়ায় বিদেশি ঋণ সহায়তার পথও বন্ধ। পাশাপাশি দিন দিন বাড়ছে মানবিক সংকট। জাতিসংঘের তথ্য মতে দেশটির প্রায় 40 লাখ মানুষ শুধু রুটি ও চা খেয়ে বেঁচে আছে। আগামী 3 বছরে দেশটিতে কোনো প্রবৃদ্ধি হবে না বলে শঙ্কা বিশ্বব্যাংকের। প্রতিবেশী পাকিস্তান থেকে নিজ দেশে ফিরতে থাকা শরণার্থীর ঢল তালেবানের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। বেকারত্বও প্রকট। আজ আমাদের খুশির দিন। এদিন আমরা মার্কিন সেনাদের থেকে মুক্ত হয়েছিলাম। তবে হতাশার বিষয়, দেশে কোনো কাজ নেই। অনেকেই কাজের জন্য ইরান ও পাকিস্তান পাড়ি জমাচ্ছে। সরকার যদি কাজের সুযোগ করে দেয় তাহলে আমাদের দেশ ছাড়তে হবে না। প্রায় 2 দশক স্বাধীনতা ভোগ করার পর তালেবান শাসনামলে আবারও অবরুদ্ধ হয়ে পড়েছে আফগানিস্তানের নারীরা। নারীদের শিক্ষা, পোশাক, পেশা ও ভ্রমণে কড়া নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ রয়েছে। 3 বছর আগে আফগানিস্তানে একজন নারী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবতেন। এখন বাজারে মুদি দোকানে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন না। 11 লাখের বেশি বালিকা স্কুলে যেতে পারছে না। 1 লাখের বেশি নারী বিশ্ববিদ্যালয়ে। এতে 2026 সাল নাগাদ বাল্যবিবাহ ও মাতৃমৃত্যুর হার প্রায় 50% বৃদ্ধি পেতে পারে। নারীদের প্রতি তালেবানের এসব কট্টর নিষেধাজ্ঞা আগামী প্রজন্মে নেতিবাচক প্রভাব ফেলবে। তবে তালেবান ক্ষমতায় আসার পর দেশটির মুদ্রার বিনিময় মূল্য বেড়েছে, কমেছে দুর্নীতি আর বেড়েছে কর সংগ্রহ। পাহারা চৌকি, সাজোয়া যান ও হাজার হাজার যোদ্ধা নিয়ে কিছুটা নিশ্চিত করেছে নিরাপত্তা। মাসুম রাব্বি, চ্যানেল 24। জীববৈচিত্র্য সংরক্ষণে বরাবরই সোচ্চার চীন। সম্প্রতি পান্ডা প্রজনন এবং সংরক্ষণে বড় সাফল্য দেখিয়েছে পূর্ব এশিয়ার এই দেশটি। বিদেশে জন্ম নেওয়া পান্ডাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়েও কাজ করছেন তারা। গত কয়েক দশক ধরে জীববৈচিত্র্য সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে আসছে চীন। সংরক্ষণের অংশ হিসেবে বিশেষ গুরুত্ব পায় দৈত্যাকার পান্ডা প্রজনন ও রক্ষার বিষয়টি। 1990 সাল থেকেই চীনের জাতীয় সম্পদ দৈত্যাকার আকৃতির এই পান্ডা। সাম্প্রতিক বছরগুলোতে দৈত্যাকার এই পান্ডার প্রজননে সাফল্যের স্বাক্ষর রেখেছে চীন। সংরক্ষণের পাশাপাশি বিদেশে জন্ম নেওয়া পান্ডাদের স্বাস্থ্য সুরক্ষায়ও বিশেষ মনোযোগ রয়েছে দেশটির। যখনই কোনো দেশে এই প্রাণীর জন্ম হয় তখন মা ও শাবকদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে বেইজিংয়ের বিশেষজ্ঞ দল। ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে দৈত্যাকার পান্ডার 68টি শাবক জন্ম নিয়েছে, যা বন্দি পান্ডার জনসংখ্যা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এই শাবকগুলো সফলভাবে চীনে ফিরে এসে এখানকার বন্দি পান্ডাগুলোর সাথে একীভূত হয়েছে। সুস্থ পান্ডা প্রজননে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পান্ডাদের প্রজনন বৃদ্ধিতে চীনের সাথে আন্তর্জাতিক চুক্তি আছে বেশ কয়েকটি দেশের। এই চুক্তি অনুযায়ী বিদেশে জন্ম নেওয়া পান্ডা শাবক 2 থেকে 4 বছরের মধ্যে চীনে নিয়ে আসা হবে। 2013 সালে দেশটিতে আনা হয় বেশ কিছু জিয়াং প্রজাতির পান্ডা। চলতি বছরের শুরুতে নিয়ে আসা হয় বেশ কিছু ফুবা প্রজাতি। মোর্শেদ শোভন, চ্যানেল 24।
ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।